আজ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনা ও যশোরে জনসমাবেশ। চট্টগ্রাম ও কক্সবাজারে আজ 5টি জনসভা জামায়াত আমিরের, তুলে ধরবেন জোটের রাজনৈতিক পরিকল্পনা। ভোট উৎসবে অংশ নিতে সিলেট প্রবাসীদের দেশে ফেরার হিড়িক। বিনিয়োগ বান্ধব পরিবেশ সুনিশ্চিত হবে প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের। এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে, হুঁশিয়ারি কর্তৃপক্ষের। এবার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 2 শহরে নির্বাচনী প্রচার অভিযানে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বেলা 11টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনায় যাবেন তারেক রহমান। সেখানে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুল মাঠে বেলা 12টায় সমাবেশে যোগ দেবেন। এরপর হেলিকপ্টার করে যাবেন যশোরে। দুপুরে নতুন উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। তার খুলনা ও যশোর সফর ঘিরে উজ্জীবিত দলের নেতাকর্মী সমর্থকরা। নানা প্রান্তে শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুন। জনসভায় কয়েক লাখ লোকের সমাগম হবে এমন প্রত্যাশা বিএনপির। জনসভায় তারেক রহমান তুলে ধরবেন এই অঞ্চল নিয়ে তার ভাবনা, প্রার্থী ও অনুসারীদের দেবেন নির্বাচন নিয়ে দিক নির্দেশনা। নির্বাচনী জনসভায় আজ খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর তার আগমনে নগরীতে এখন উৎসবের আমেজ। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, যেমনটা বলছিলাম যে দীর্ঘ 22 বছর পর যাচ্ছেন খুলনায়, তার আগমনে প্রস্তুতি কেমন দেখছেন এবং নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন, কি বলছেন তারা, সব মিলিয়ে জানাবেন। 22 বছর পর দলীয় প্রধান হিসেবে যে খুলনা যে নির্বাচনী জনসভা কিছুক্ষণের মধ্যে তারেক রহমান যোগদান করবেন, যার কারণে এখানটায় যে জনসভা স্থলে যে নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং এখানটায় বলা যায় যে আসতে শুরু করেছে এবং তারা বিভিন্ন রকম প্রত্যাশা থাকে। কথা বলবে, এখানে রয়েছেন, কি প্রত্যাশা করছেন আজ এই জনসভা থেকে? আমাদের নেতার দেশ বর্তমান চেয়ারম্যান তারেক রহমান 22 বছর আমাদের খুলনায় আসছেন। 22 বছর পরে, 22 বছর আগে যখন খুলনা 2 আসনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন নির্বাচন করেছিলেন, তখন কিন্তু উনি এখানে এসে জনগণের কাছে বিভিন্নভাবে খুলনার ওনার মার কাছে মার পক্ষ থেকে ভোট চেয়ে গিয়েছিলেন এবং জনগণের কাছে বিভিন্ন প্রত্যাশিত এবং বিভিন্ন ধন্যবাদ আপনাকে। কথা বলবো এই যে জনসভা কেন্দ্র করে আপনাদের মধ্যে নেতা কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা যে নেতার মায়ের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম, মুক্তি হয়েছে। তিনি মুক্ত বাংলাদেশ দেখে গিয়েছেন। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের সকল মিথ্যা মামলা আমরা প্রত্যাহার চেয়েছিলাম, হয়েছে। তাকে দেশে আসার দাবি জানিয়েছিলাম, তিনি আমাদের বাংলাদেশে এসেছেন। আমাদের ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের আজকের এই আগমনকে ঘিরে সারা বাংলাদেশ, খুলনা সহ সারা বাংলাদেশে উৎসাহের আবেগ সত্যি সত্যি আমরা তা ভাষায় প্রকাশ করে জানাতে পারবো না। আজকের এই জনসমুদ্রই প্রমাণ করে দেবে যে তারেক রহমানের এই আগমনকে আমরা কিভাবে নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। কি প্রত্যাশা করছেন তারেক রহমানের কাছে? তারেক রহমান, দেশ নায়ক তারেক রহমানের কাছে আমাদের একটাই জিনিস চাওয়া পাওয়া, সেটা হইল এই দেশের মানুষ যেমন এখন শান্তিতে থাকতে চায়, তারেক রহমানের হাতে দেশ গেলে যেন এর চাইতেও ভালোভাবে আমরা চলাফেরা করতে পারি। তবে আমাদের কথা একটা, আজকে 16টি বছর আমাদের কথা বিএনপির লোক অন্যায় অত্যাচারের ভিতরে ছিল, জেল, খুন, গুম, এই কাজটার থেকে আমরা যে শান্তি পাইছি, এইতে আমরা অনেক। এবং যেমনটা প্রত্যাশা করছে, বিশেষ করে যে এই নির্বাচনী জনসভা থেকে যেমন নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী দিক নির্দেশনা দেবে, অনুরূপভাবে এই অঞ্চলের যে বিশেষ করে যে মৃতনগরী থেকে আবারও শিল্পনগরী উজ্জীবিত হবে, এমনটাই দিক নির্দেশনা বক্তব্য আসবে, এমনটাই প্রত্যাশা করছে নেতাকর্মীরা। এটাই হচ্ছে সর্বশেষ অবস্থা। কৌরি। আমিরুল, ধন্যবাদ আপনাকে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ চট্টগ্রাম ও কক্সবাজারে টানা 5টি জনসভা করবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত 2 অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে এসব জনসভা অনুষ্ঠিত হবে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকালে প্রথমে কক্সবাজারের মহেশখালীর নতুন বাজার প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জনসভায়
বক্তব্য রাখবেন তিনি। এরপর কক্সবাজার পৌরসভার বাহারছড়া গোলচত্বর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। কক্সবাজার পর্ব শেষ করে তিনি চট্টগ্রামে যাবেন। সেখানে সকাল 11টায় লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা, দুপুর 2টায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেল 4:45টায় চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। সব কর্মসূচি শেষ করে রাতে আকাশপথে ঢাকায় ফিরবেন তিনি। জনসভাগুলোতে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলকে ঘিরে জামায়াত নেতৃত্বাধীন জোটের রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরা হবে এবং হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো হবে। কক্সবাজারে জামায়াতের আমিরের নির্বাচনী জনসভার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। শঙ্কর, আমিরের জনসভা নিয়ে কি বলছেন নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। নির্বাচনী প্রচারে জনসভায় অংশ নিতে জামায়াত ইসলামের আমির আজকে প্রথমে 11টার দিকে কক্সবাজারের মহেশখালীতে যে আয়োজিত জনসভা সেখানে পৌঁছানোর কথা। ওখানে জনসভার বা প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানের শেষেই উনি কক্সবাজারের জনসভায় যোগদান করবেন বেলা 12টার দিকে। কিন্তু আমরা কক্সবাজারের জনসভায় ওনার যোগদানের কথা বলা হচ্ছে, কিন্তু সময়ের একটু হেরফের হতে পারে এমনটি তথ্যের কথা বলেছেন। কিন্তু কক্সবাজারের জনসভাকে কেন্দ্র করে কিন্তু গত কয়েকদিন ধরে জামায়াতের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছেন। জামায়াত ইসলামের আমিরের এই সফরকে ঘিরে কিন্তু নেতা কর্মীদের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। আজকে সকাল থেকে জনসভাস্থলে জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু নেতা কর্মীরা মিছিল সহকারে জমায়েত হতে শুরু করেছেন। অনেকে গতকাল রাত থেকে কিন্তু কক্সবাজার শহরের বিভিন্ন হোটেল মোটেলে অবস্থান নিয়েছেন জনসভায় যোগদান করতে, এবং লাখো মানুষের সমাবেশ ঘটবে এমনটির কথা কিন্তু আমাদের গতকাল জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ জানিয়েছিলেন। এবং এই জনসভায় গুরুত্বপূর্ণ ভাষণের মধ্য দিয়ে নেতা কর্মীদের আগামী নির্বাচনে ভোটের দিন করণীয় সম্পর্কে উনি নির্দেশনা দিবেন, এবং সেই নির্দেশনার আলোকেই কিন্তু নেতা কর্মীরা প্রস্তুতি নেবেন এমনটির কথা বলছেন। সেই সঙ্গে জামায়াত ইসলামের কক্সবাজারের জনসভায় কিন্তু জেলার আর যে 3টি আসনের নেতা কর্মীরা এবং মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন এমনটির কথা বলা হচ্ছে। এবং কক্সবাজারের জনসভা শেষে কিন্তু তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার যে পদুয়া স্টেশন রয়েছে সেখানকার জনসভায় উনি যোগদান করবেন, এবং সেখান থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড, পরবর্তীতে চট্টগ্রামের সন্ধ্যার দিকে জনসভায় যোগদান করবেন এমনটি কথা বলেছেন। এবং এই জনসভাকে ঘিরে জামাত নেতা কর্মীদের যে উৎসাহ উদ্দীপনা তা আগামী দিনের অনুষ্ঠিতব্য নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে এমনটির কথা বলছেন জামায়াত ইসলামের নেতা কর্মীরা। আমার কাছে কক্সবাজার জনসভাস্থল থেকে এই ছিল সর্বশেষ। শঙ্কর, ধন্যবাদ আপনাকে। ভোট উৎসবে যোগ দিতে দেশে ফেরার হিড়িক পড়েছে সিলেটের প্রবাসীদের। পছন্দের প্রার্থী ও দলকে জেতাতে সক্রিয় হচ্ছেন মিছিল মিটিং সহ প্রচারণায়। নতুন সরকার প্রবাসীদের সমস্যা নিরসনে কার্যকরী পদক্ষেপ নেবে, সুনিশ্চিত হবে নিরাপদ বিনিয়োগ বান্ধব পরিবেশ, এই প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের। 19 শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের নানা প্রান্তে ছড়িয়ে পড়েন সিলেটের প্রবাসীরা। নিয়মিত দেশের রেমিটেন্স যোগানের পাশাপাশি 71 থেকে 24 সকল রাজনৈতিক সংকটে পাশে দাঁড়ান তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট উৎসবের অংশ হতে দেশে আসছেন হাজার হাজার প্রবাসী। নিজেদের পছন্দের দলকে সমর্থনের সাথে সাথে সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চান রেমিটেন্স যোদ্ধারা। আমরা এই একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি প্রবাস থেকে। আমরা চাই দেশের জনগণ, দেশের মানুষ, আমাদের আত্মীয় স্বজন সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক। সুন্দর বাংলাদেশের সুযোগ এসেছে, আবার আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গঠন করব। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটা সুন্দর রাষ্ট্র হবে, এবং ইনশাআল্লাহ আগামী 5 থেকে 10 বছরের ভিতরে বাংলাদেশ একটা সুন্দর অবস্থানে যাবে। এদিকে সিলেট অঞ্চলের প্রার্থীরাও প্রচারণায় প্রবাসীদের ইস্যুগুলো গুরুত্ব দিয়ে তুলে ধরছেন। বলছেন প্রবাসীদের কল্যাণে নানা পরিকল্পনার কথা। রানওয়েকে এটা সংস্কার করা, এবং সেখানে যে হয়রানি করা হয় ইমিগ্রেশনের নামে সেখানে তাদেরকে হেল্প করা, এবং বাড়িতে যাওয়া পর্যন্ত তাদের ভয়ভীতি তাকে হেল্প করা। এই জন্য আমি যেতে পারি একটা হেল্প ডেস্ক করে তাদেরকে সহযোগিতা করব। প্রবাসী সন্তানগুলি তারা যাতে বাংলাদেশে নিরাপদে আসতে পারে, আর প্রবাসীরা যাতে আমার সিলেটের জব অপরচুনিটির জন্য প্রবাসীর ইনভেস্টমেন্ট আমি দক্ষিণ সুরমায় তাদের ইনভেস্ট নিশ্চিত করব।
পরিবর্তিত বাংলাদেশে প্রবাসীদের চতুর্থ প্রজন্মকে দেশের প্রতি আকৃষ্ট করতে নতুন ধারার রাজনৈতিক চর্চার প্রত্যাশা প্রবাসী কমিউনিটি নেতাদের। কেবল নারীর টানে দেশে ফিরে জন্মমাটিকে স্পর্শ করাই নয়, এদেশে বিনিয়োগ কিংবা এদেশে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকা অনেক। আসছে ভোটে প্রবাসীরা আসছেন, তারা এদেশের সাথে সম্পর্ক বাড়াচ্ছেন। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রার্থী এবং রাজনৈতিক বিশ্লেষকরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। শিক্ষা, সংস্কৃতি আর রাজনীতির প্রাণকেন্দ্র বলা হয় চট্টগ্রাম ৯ আসনকে। ভিআইপি আসন হিসেবে পরিচিত এই আসনে যেমন রয়েছে গুরুত্বপূর্ণ সব বাণিজ্যিক ও ঐতিহাসিক স্থাপনা, তেমনি রয়েছে দীর্ঘদিনের অমীমাংসিত জনদুর্ভোগও। নির্বাচন সামনে রেখে উন্নয়নের প্রতিশ্রুতির চেয়েও ভোটারদের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা আর যানজট থেকে মুক্তি। আর ভোটারদের মন জয় করতে প্রার্থীদের দিতে হচ্ছে টেকসই সমাধানের প্রতিশ্রুতি। আন্দরকিল্লা, কোতোয়ালি, বাকলিয়া ও চকবাজার সহ নগরীর কয়েকটি ওয়ার্ড নিয়েই নগরীর প্রাণকেন্দ্রের আসন চট্টগ্রাম ৯। মেয়রের বাসভবন, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার কার্যালয়, কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর আর নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান এই আসনে। আর এ কারণেই একে বলা হয় চট্টগ্রামের ভিআইপি আসন। তবে ভিআইপি তকমা থাকলেও এই আসনের বড় একটি অংশের নাম দুর্ভোগের সমর্থক। সামান্য বৃষ্টিতেই বাকলিয়া বা চকবাজারের অলিগলি তলিয়ে যায় হাঁটু পানিতে। জলাবদ্ধতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানজটও। এই বেশি জলবদ্ধ, মানুষ যাইতে পারে না, গাড়ি ঘোড়া কষ্ট, এইগুলির সমস্যা একটু সমাধান চাই। ভালো একটা প্রতিনিধি চাই যে ভালো কাজ করবে, ওই ভালো দেখবো, ওনাকেই আমরা ভোট দিই। সামনে নির্বাচন, আমরা এমন একজন প্রার্থী চাই যেন সে জনগণের কথা চিন্তা করে। অপরিকল্পিত নগরায়নের ফলে নগরীর অনেক সংকট এখনো কাটেনি, দাবি প্রার্থীদের কারো কারো। সব দিক থেকেই তো আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন তো আসলে আগে হয় নাই, তো সেজন্য আমরা সুপরিকল্পিতভাবে সব সেক্টরে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। রাজনৈতিক সমীকরণে এই আসনটি সব দলের জন্যই মর্যাদার, তবে এবারের সমীকরণ কিছুটা ভিন্ন। ভোটারদের মন জয় করতে প্রার্থীদের দিতে হচ্ছে টেকসই সমাধানের প্রতিশ্রুতি। আমাদের কমিটমেন্ট হচ্ছে জনগণের যে প্রত্যাশা, একটি সুন্দর মানুষের নিরাপদ নগরী, সেই নগরী করার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব। প্রতীক দেখে এবার ভোট দিবে না সেটাই আশ্বস্ত করতেছে। অবশ্যই তারা বলছেন যোগ্য প্রার্থীকে ভোট দেবে, সেজন্য আমি মনে করছি যোগ্য প্রার্থী হিসাবে এখানে চট্টগ্রাম ৯ আসনে একমাত্র স্থায়ী ৯ আসনের স্থায়ী বাসিন্দা আমি একজনই। বাণিজ্যিক গুরুত্ব আর ঐতিহ্যের মিশেলে চট্টগ্রাম ৯ আসনের রায় শেষ পর্যন্ত কার দিকে যায় সেটি এখন দেখার বিষয়। প্রচলিত আছে ভিআইপি এই আসন থেকে যে দলের প্রার্থী বিজয়ী হন সেই দলই সরকার গঠন করে, বিজয়ী প্রার্থী পান মন্ত্রিত্ব। তবে ভোটাররা বলছেন যেই দলই ক্ষমতায় আসুক বা যেই মন্ত্রিত্ব পাক, নাগরিক সমস্যা ও সংকট নিরসনে কাজ করবেন এমন জনপ্রতিনিধি চান তারা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে মঞ্জুরুল হাসান মুন্সি শেষ চেষ্টাও বিফলে গেল। আপিল বিভাগ থেকেও প্রার্থিতার বৈধতা ফিরে না পাওয়ায় সেই আসনে প্রার্থী শূন্য বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মঞ্জুর না থাকায় ১১ দলীয় জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহর লড়াই হবে এককেন্দ্রিক। তবুও মাঠ ছেড়ে দেবে না বিএনপি। মঞ্জুর বদলে গণ অধিকার পরিষদের সবুজের পক্ষে একাত্তা হবে দলটি। ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনের মাঠ থেকে ছিটকে পড়েছেন। প্রার্থিতা ফিরে পেতে তার লিভ টু আপিল খারিজ হওয়ায় আসনটি এখন বিএনপির প্রার্থী শূন্য। কুমিল্লার দেবিদ্বারে শেষ পর্যন্ত প্রার্থী না পাওয়ায় অস্বস্তিতে স্থানীয় বিএনপি। ১১ দলীয় জোটের হাসনাত আবদুল্লাহর বিপরীতে বিএনপির প্রার্থী না থাকায় ভোটের মাঠ এখন অনেকটাই নিরুত্তাপ। প্রতিযোগিতা না থাকলে আসলে নির্বাচন হয় না, বলা চলে যে আসলে আপনি তো এমনি পাশ করে ফেলেছেন, বিষয়টা এরকম একটা পরিস্থিতি হয়। দল ক্ষতিগ্রস্ত হবে, দলের সাংগঠনিক বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই যে মানুষ যেই দলই করুক, যেই সংগঠনই করুক, তার একটা প্রার্থী অন্তত থাকুক। এদিকে প্রার্থী বেছে নিতে ভোটাররাও মেলাচ্ছেন নানা সমীকরণ। হিসাব নিকেশ যাই হোক, ভোটে শান্তিপূর্ণ পরিবেশই সামনে বড় চ্যালেঞ্জ মনে করছেন তারা। বিভিন্ন জায়গায় আক্রমণ করতে চায়, এই জায়গায় ভোট দিবা বাধ্যতামূলক, বাধ্য করে। সরকারে তো বলা থাকলে তো যায়, আজ সহলে গন্ডগোল থাকে তোর মহিলারা কেউ আগুইব, কেউ আগুইতো না বয়ে। নির্বাচনের আমেজটা চলে যাচ্ছে, কারণ প্রার্থিতার মধ্যে
এক পারমিশন পাচ্ছে, কেউ পাচ্ছে না, এই জন্য আর কি দেবীদের নির্বাচনের আমেজ কম। এদিকে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ঋণ খেলাপিতে জড়িত ছিল, কারা ঋণ খেলাপিতে জড়িত, কারা দুর্নীতি করছে, এই বিষয়গুলো আপনারা জানেন এবং বুঝেন। এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের উপরে ছেড়ে দিলাম। দোনো সেন্ট্রাল যদি হিসাব করে এটা আমাদেরকে পজিশন করে দেয়, তো সেই জায়গায় ইনশাল্লাহ আশা করি যে আমাদের মাঠ অনেকটাই ভালো থাকবে এবং সেই মাঠে ইনশাল্লাহ আশা করি জনগণ এই ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাকে ইনশাল্লাহ সংসদে নির্বাচিত করে পাঠাবে। কুমিল্লা ৪ আসনে মোট ভোটার ৪ লাখ, এর মধ্যে নারী ভোটার 2,05,000 এবং পুরুষ 1,94,000। মোট ভোট কেন্দ্র 116টি। ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনের প্রচারণার খবর জানবো গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ঋতু প্রসাদ। ঋতু, জাতীয় নির্বাচনের তো বাকি আর মাত্র 10 দিন, শেষ সময় কেমন চলছে প্রার্থীদের প্রচারণা? কোনো অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। গাইবান্ধার 5টি সংসদীয় আসনের যে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছে। তারা সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে, ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন এবং তাদেরকে নানা প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গাইবান্ধা 2 আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। আমরা একটু তার সাথে কথা বলতে চাইবো, জানতে চাইবো তাদের প্রচারণার খবর। আপনি একটু আমাদেরকে জানাবেন যে আপনারা তো জনগণের কাছে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, কি রকম সাড়া পাচ্ছেন? মানে এটা বলা ভাষায় বলা যাবে না। আমিও আশা করিনি যে শেষে তো আমি এর আগেও প্রার্থী ছিলাম 2001 সালে, সেবার সেই ধরনের সাড়া পাইনি। কিন্তু দেশের প্রয়োজনে, এলাকার কল্যাণে আমার মনে হয় এই আমার প্রার্থী হিসাবে ডিক্লেয়ার করার পরে আমাদের এলাকায় নেতা কর্মী সহ এলাকার সমস্ত মানুষ যেন একটা আলাদা উৎসাহ পাচ্ছে যে আমাকে প্রার্থী হিসেবে পাওয়ার জন্য। এবং আমার বিশ্বাস গাইবান্ধায় এবং বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হব এবং উন্নয়নমূলক কাজ যে আমি করব, আমার প্রতি জনগণের আস্থা। আমি ইতিপূর্বে যেভাবে বিভিন্ন শ্রমিক সংগঠন, বিভিন্নভাবে সমাজের সেবা করছি, আমি ওয়াদা করেছিলাম, সেগুলো পূরণ করেছি। আমার ভাই পৌরসভার চেয়ারম্যান ছিল, পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন তার নির্বাচনী ইশতেহারে যে সমস্ত কথা উল্লেখ ছিল, উন্নয়নমূলক কাজ, উনি ওয়াদা পূরণ করেছিলেন। এবং সেই অর্থনৈতিক সহযোগিতা কিন্তু বিএনপি নামেই হয়েছিল। এখন আমরা বিভিন্ন ঘরে যাচ্ছি, তারা কিন্তু একটা কথা বলছে যে আপনার ভাইয়ের আমলে উন্নয়ন হয়েছে, আপনি একই পিতার সন্তান, আমরা আপনাকে ধানের শীষে। আপনি যদি সংসদ সদস্য হন, গাইবান্ধার উন্নয়নে কি কাজ করবেন, কি পরিকল্পনা? গাইবান্ধায় বিশেষ করে আমার জানা মতে যোগাযোগ ব্যবস্থাটা খুবই দুর্বল। এখানে গাইবান্ধার 90% রাস্তাঘাট কাঁচা, এই সম্পূর্ণ পাকা করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম যে গাইবান্ধার 21,90,400 জন প্রার্থী কিন্তু অপেক্ষায় আছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কে হবেন সংসদ সদস্য। ঋতু, ধন্যবাদ আপনাকে। নির্বাচনী প্রচারণার খবর জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম কাদির। শামীম, শেষ সময় প্রচারণার খবর জানাবেন, কোন প্রার্থী প্রচারণায় নেমেছেন কিনা, প্রচারণার পরিবেশ, ভোটারদের ভাবনা সব মিলে একটু জানতে চাই। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনের উত্তাপ বাড়ছে। জয়পুরহাটে মাঠে ঘাটে পাড়া মহল্লায় সব জায়গায় একটাই আলোচনা, আগামী জাতীয় সংসদ নির্বাচন। পৌর শহর সহ উপজেলাগুলোতে বিভিন্ন গ্রাম এবং মহল্লাগুলোতে কিন্তু ফেস্টন, ব্যানার এবং বিলবোর্ডে ছেয়ে গেছে। এই প্রার্থীরা কিন্তু বসে নেই, তারা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পাড়া মহল্লা গিয়ে তারা গণসংযোগ করছেন এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবং ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, যারা উন্নয়নের কাজ করবেন সেই প্রার্থীকে তারা ভোট দেবেন। জয়পুরহাট সদর ও 5 বিবি মিলে 1 আসন গঠিত, এখানে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবং এখানে ভোটাররা কিন্তু মানে চাচ্ছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা সততা নিয়ে যারা নিষ্ঠাবান তাকে কিন্তু তারা ভোট দিবেন। আমি রয়েছে এই মুহূর্তে জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায়। এখানে গণসংযোগ করছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান। কথা বলবো তার সাথে। আপনি তো বিভিন্ন এলাকায় গিয়ে গণসংযোগ করছেন, মানুষের মধ্যে কেমন সাড়া পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি। সংসদীয় আসন 34, জয়পুরহাট 5 বিভাগ 1 আসন, 171টি ওয়ার্ড, গ্রাম, অসংখ্য গ্রাম আছে, 548 বর্গ কিলোমিটার এই নির্বাচনী এলাকায়। আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছি, সব জায়গায় মানুষের ব্যাপক একটি সারা উৎসব উদ্দীপনা দেখছি। যেমন নবান্নের যেমন উৎসব হয়, ধান কাটার একটা উৎসব হয়। সকল মানুষ দীর্ঘ 17 বছর থেকে ভোটে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এই জন্য সকলে ধানের শীষে ভোট দিয়ে কাঙ্ক্ষিত উন্নয়ন বুঝে নেওয়ার জন্য জয়পুরহাটবাসী 5 বিভাগবাসী প্রস্তুত আছে। ইনশাল্লাহ 12 তারিখের আগেই মানুষের যে উৎসব উদ্দীপনা দেখছি, আমি খুবই আশাবাদী মানুষ। আমি চাই জয়পুরহাট শান্তি সমৃদ্ধির একটি জয়পুরহাট করতে চাই। আমার নেতা বলেছে করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে সামনে রেখে স্বাধীনতার পক্ষে যে সকল শক্তি আছে, আমরা শান্তিপূর্ণভাবে জয়পুরহাটে কাজ করে যাচ্ছি। জয়পুরহাট শান্তি সমৃদ্ধির জন্য, জয়পুরহাটের উন্নয়নের জন্য, জয়পুরহাটে পাইপলাইনে গ্যাসের জন্য, জয়পুরহাটে মেডিকেল কলেজ স্থাপনের জন্য, 5 বিবিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের জন্য, 5 বিবি যে হসপিটাল আছে তাকে চিকিৎসা ব্যবস্থা জনগণের দ্বারপ্রান্তে নেওয়ার জন্য, কৃষকদের জন্য। ধন্যবাদ আপনাকে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, জয়পুরহাট 1 আসনে মোট ভোটার সংখ্যা 4,66,274 জন। মানুষ অপেক্ষা করছেন কে হতে যাচ্ছেন জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য, তা অপেক্ষা করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। এই ছিল জয়পুরহাটে নির্বাচনের খবর। নির্বাচনী প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন শরীয়তপুর 3 আসনে বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। তার ব্যতিক্রমী প্রচারে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন অনেকে। তারা জানান এলাকার উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত তাদের। বিষয়টিকে ইতিবাচক মনে করছেন স্থানীয় বিএনপি ও সুশীল সমাজের নেতারা। আর এই প্রার্থীর দাবি, তাকে ভালোবেসেই আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপিতে আসছেন। শরীয়তপুর 3 আসন আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। তবে সেই দুর্গে এবার আঘাত হানলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও দলটির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। মনোনয়ন পাওয়ার পর থেকেই দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। প্রতিদিনই সাধারণ মানুষের সাথে মত বিনিময় করছেন, শুনছেন তাদের সমস্যা ও প্রত্যাশার কথা। পাশাপাশি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দিচ্ছেন। ব্যতিক্রমী প্রচারণা আর ব্যক্তিত্বের কারণে আওয়ামী লীগ সহ নির্বাচনী আসনের সব মহলের অকুণ্ঠ সমর্থন পাচ্ছেন মিয়া নুরুদ্দিন অপু। এমনকি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন জেলা আওয়ামী লীগের অনেকে। আমি বিএনপিতে আমার সদিচ্ছায় আমি তাদের নীতিকে ভালোবেসে দীর্ঘ পরিকল্পনার সাথে সম্পৃক্ত হয়ে আমি বিএনপিতে জয়েন করলাম। মিয়া নুরুদ্দিন অপুর একদম রুট লেভেল থেকে টপ টু বটম পর্যন্ত তার যে স্নেহ, ভালোবাসা এবং মানুষের ভিতরে যেই হৃদয় কেড়ে নিয়েছেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা অতীত নিয়ে কাসুন্তি খাটতে চাই না। আমরা আগামী দিনে যাতে 2 বছরের মধ্যে গোসাইরহাটের কৃতি সন্তান হিসাবে গোসাইরহাটের চেহারার পরিবর্তন হবে ইনশাল্লাহ। এ সমর্থনকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। যে আওয়ামী লীগের যারা আছে তারা মানে সন্তুষ্ট হয়ে অথবা তাকে সমর্থন জানিয়েছেন এবং 12 তারিখের নির্বাচনে তারা ধানের শীষকে জয়ী করার জন্য সার্বিক সহযোগিতা করবেন। ভোটাররা হয়তো এই চিন্তাই করছেন যে অপু মিয়ার মাধ্যমেই এই আসনের বা এলাকার উন্নয়ন হবে। স্বাভাবিকভাবে এটা আমরা স্বাগত জানাই। এ দল পরিবর্তনকে স্বাভাবিক ও ইতিবাচক বিষয় হিসেবে দেখছে সুশীল সমাজও। মানুষ চিন্তা করে যে না, নতুন প্রার্থী যারা আসছে সে ভিন্ন দলের হলেও যদি সে ভালো হয় এবং তাকে দিলে এলাকার উন্নয়ন হয়, এই জন্য তারা মনে করে আমরা সেই প্রার্থীকে ভোট দিব এবং দল পরিবর্তন তারা করে। এটা দোষের কিছু আমি দেখি না। প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু জানান, তাকে ভালোবেসে আওয়ামী লীগ নেতারা সমর্থন দিয়েছেন, আবার অনেকে দলে যোগ দেন। বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে বসে, সাংগঠনিকভাবে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত তারেক রহমানের মনোনীত প্রার্থী আমি মিয়া নুরুদ্দিন অপুকে ধানের শীষের পক্ষে তারা নিরঙ্কুশভাবে স্বতঃস্ফূর্তভাবে তারা আমাকে সমর্থন জানিয়েছে। নির্বাচনে প্রত্যাশিত ফলাফলের অপেক্ষায় শরীয়তপুর 3-এর ধানের শীষের কাণ্ডারি মিয়া নুরুদ্দিনের সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা। ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনী প্রচারণার খবর জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক।
নজরুল, আমরা দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারণার খবর জানছিলাম। চাঁদপুরে কি অবস্থা, কেমন দেখছেন? শেষ মুহূর্তে প্রচারণা কেমন চলছে? প্রচারণার পরিবেশ, ভোটারদের ভাবনা সব মিলিয়ে জানাবেন। কৌরি, মূলত চাঁদপুরের সর্বশেষ নির্বাচনী প্রচারণা সম্পর্কে যদি আমি আপনাকে জানাই, সেটি হচ্ছে যে একেবারে কাকডাকা ভোরেই কিন্তু প্রার্থীরা কিন্তু ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। মূলত আর খুব বেশি দিন নয়, মাত্র 9 দিন পরই জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনে ভোটাররা যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন এবং প্রত্যেকে কিন্তু ভোটারদের আকৃষ্ট করার জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং একেবারে শহর থেকে প্রত্যন্ত গ্রামেও কিন্তু ছুটে যাচ্ছেন। আমি এখন আছি চাঁদপুর সদর উপজেলার হানাচ্চর ইউনিয়নে। মূলত এখানে বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া সকাল থেকে কিন্তু গণসংযোগ করছেন এবং আপনি হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটি একটি বাড়ি এবং এই বাড়ির পাড়া মহল্লার কিন্তু একেবারে ঘরের দরজায় কিন্তু পৌঁছার চেষ্টা করছেন প্রার্থীরা। এই মধ্যে আমি সরাসরি জানার চেষ্টা করব যিনি প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট শাহজাহান মিয়া সাহেব, আপনার কাছে জানতে চাই গণসংযোগ কেমন হচ্ছে, মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ, আজকে আমি সকাল থেকেই আমার প্রিয় জন্মস্থান হানারসর ইউনিয়নের হানারসর গ্রামের আমার ভাই বোনদের সাথে সাক্ষাৎ করার জন্য, ভোট চাওয়ার জন্য হাজির হয়েছি। আমি এখানে আমার নিজ এলাকা হওয়ার কারণে এখানে আমার সম্মানিত চাচা জ্যাঠা, আমার আপন বন্ধু বান্ধব যারা আছে সকলেই এদেশে ঐক্যবদ্ধ হয়েছে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আমি আশাবাদী চাঁদপুর 3 আসনের জনগণ এবার সকলেই পরিবর্তন চায়, ন্যায় এবং ইনসাফ চায়। আমি সকলের কাছেই দোয়া চাই, ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চাই। দাঁড়িপাল্লা আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী হিসাবে কাজ করছি। জি, যেমনটি শুনছিলেন, প্রত্যেকেই কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। মূলত তারা আশাবাদী আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে প্রার্থীরা ভোটাররা তাদের প্রার্থী পছন্দ করে নেবেন। সর্বশেষ একটু জানিয়ে রাখতে চাই, এই আসনে কিন্তু 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শেখ ফরিদ আহমেদ মানিক কিন্তু এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ জয়নাল আবেদিন। ধারণা করা হচ্ছে এই 3 প্রার্থীর মধ্যে কিন্তু এই আসনে যে নির্বাচনী ভোট সেটি আগামী। নজরুল, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে তৃতীয় দিনের মতো জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ নেতাদের ডাকে চলছে কর্মসূচি। ফলে বন্দরে সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। চট্টগ্রাম বন্দরে এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, বন্দরের কার্যক্রমের কি পরিস্থিতি আর আন্দোলনকারীরা কি বলছেন জানাবেন। আপনারা জানেন গত 3 দিন ধরে চট্টগ্রাম বন্দরে যে কর্মসূচি চলছে, এর ফলে কিন্তু এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে, বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্যে। আমি এই মুহূর্তে রয়েছে 4 নম্বর গেটে। এখানে আমরা সকাল থেকে দেখেছি বন্দরের অভ্যন্তর থেকে কোনো ধরনের পণ্যবাহী কোনো ট্রাক বা লরি বের হয়নি এবং বন্দরের বাহির থেকে কিন্তু কোনো ধরনের গাড়ি বা ট্রাক ভেতরে প্রবেশ করছে না। মূলত বন্দরের ভেতরে যারা কাজ করছেন, অর্থাৎ যারা যে সকল শ্রমিক রয়েছেন তারা কাজে যোগ দিলেও তারা কিন্তু কোনো ধরনের কাজ করছে না। এর ফলে পুরো আজকে সকাল 8টার পর থেকে কিন্তু আরম্ভ হয়েছে এই কর্মসূচি, যেটি চলে বিকেল 4টা পর্যন্ত। এবং এই 3 দিন যে কর্মসূচি চলছে, এর ফলে আপনারা জানেন দেশের আমদানি রপ্তানির প্রায় 92% পণ্য পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে এবং দেশের অর্থনীতির লাইফলাইন বলা হয় চট্টগ্রাম বন্দরকে। এবং দীর্ঘদিন পর এই বন্দর এইভাবে শাটডাউন এবং কর্মবিরতির ফলে দেশের যে অর্থনীতির উপর একটি নেতিবাচক প্রভাব পড়েছে বলে বলছেন বন্দর আপনার ব্যবহারকারীরা। তো যেমনটি বলছিলাম, আপনারা জানেন গতকালও কিন্তু চট্টগ্রাম বন্দরের যে আন্দোলন চলছে এর সাথে জড়িত প্রায় 12 জন কর্মচারীকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। এর আগে করা হয়েছিল 4 জনকে, মোট 16 জন কর্মচারীকে বিভিন্ন জায়গায় তাদেরকে বদলি করা হয়েছে। একই সাথে গতকাল থেকে কিন্তু চট্টগ্রাম বন্দরের আশপাশে সকল ধরনের সভা নিষিদ্ধ করেছে প্রশাসন। ফলে এইখানে কোনো ধরনের যারা আন্দোলনকারী তারা এই মুহূর্তে নেই। তো সব কিছু মিলে যেটি বলতে হয়, দেশের যে অর্থনীতির সমৃদ্ধির সনদার বলা হয় চট্টগ্রাম বন্দরকে, এই বন্দর গত 3 দিন ধরে প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে বন্দরের সকল ধরনের পণ্য খালাস এবং কাজকর্ম বন্ধ। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ খবর। সারা বাংলা সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।